এবার হামাসের হামলায় জাবালিয়ায় ইসরায়েলের 30 জন সেনা ও কর্মকর্তা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানকে রাশিয়ার যুদ্ধ বিমানের বাধা। এবার নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত বললেন খামেনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে, বাড়ছে নিহতের সংখ্যা। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এবার দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর বৈরুত জুড়ে গোলাগুলির শব্দ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হামাসের হামলায় জাবালিয়ায় ইসরায়েলের 30 জন সেনা ও কর্মকর্তা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী 30 জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, গত 5 অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এ হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ গাজার উত্তর অঞ্চলের বেহিত লাহিয়ায় সংঘর্ষের সময় আরো 2 জন ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন। এর মধ্যে একজন ছিলেন অফিসার। এ ঘটনায় আরো একজন সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে, যা গত বছরের 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, চলমান 400 দিনের যুদ্ধে প্রায় 2টি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে। সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে। গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবরের পর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত 43,846 জনের বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া 1,03,740 জনের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র ইরনার। এদিকে যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানকে রাশিয়ার যুদ্ধ বিমানের বাধা। বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের 2টি B-52 বোমারু বিমান রাশিয়ার যুদ্ধ বিমানের বাধার মুখে পড়েছে। গত সোমবার মার্কিন সামরিক উড়োজাহাজগুলো একটি মহড়ায় অংশ নিয়েছিল, তখন এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এই মহড়ার এক পর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার 2টি সু-27 যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড দুই দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের 1,340 কিলোমিটারের সীমান্ত রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির পর দেশ দুটির সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। তার জবাবে গত বৃহস্পতিবার ইউক্রেনে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় মস্কো। এরপর সোমবার যুক্তরাষ্ট্রের বোমারু বিমানে বাধা দেওয়ার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার যুদ্ধ বিমানে বাধা দেওয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে হয়েছিল। সেজন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্ব পরিকল্পিত পথ পরিবর্তন করেনি। এবার নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত বললেন খামেনি। হত্যাযজ্ঞের জন্য গ্রেপ্তারি পরোয়ানা নয়, মৃত্যুদণ্ড দেওয়া উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে, এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক বৈঠকে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপির। খামেনি বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। তিনি আরো বলেন, নেতানিয়াহু প্রশাসনের নেওয়া পদক্ষেপ যুদ্ধ অপরাধ ছাড়া আর কিছুই নয়। ইসরায়েল সেটি বিজয় হিসেবে গ্রহণ করলেও আদতে তা হত্যাযজ্ঞ। খামেনির দাবি, বিশ্ববাসী গাজা আর লেবাননে চলমান আগ্রাসনকে বিজয় বলে মনে করে না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দা হেগ শহরে অবস্থিত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর 3 দিন পর এ প্রসঙ্গে কথা বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।
এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে, বাড়ছে নিহতের সংখ্যা। ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার 24 ঘন্টায় নিহত হয়েছেন 24 জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরো 71 জন। রবিবারের হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 44,235 জনে এবং আহত হয়েছেন মোট 1,04,638 জন। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে, সূত্র আনাদুল এজেন্সি। এবার ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। 14 মাস ধরে চলা লেবাননের এই সংঘাত অবসানের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিতে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার অনুমোদনের পর যুদ্ধবিরতিতে সম্মতি জানান। তবে তিনি বলেছেন, কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে সম্পূর্ণ স্বাধীন থাকবে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে। অন্যদিকে হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্র লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে। লেবানন সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী সীমান্ত নিরাপত্তায় রক্ষায় যৌথভাবে কাজ করবে। যুদ্ধবিরতির এই চুক্তি স্থায়ী শান্তির দিকে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বাইডেন বলেন, হিজবুল্লাহ এবং অন্যান্য অস্ত্রধারী সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকি দিতে পারবে না। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। দক্ষিণ বৈরুতে ইসরায়েলের হামলা এবং হিজবুল্লাহর পাল্টা আক্রমণের খবর পাওয়া গেছে। তবে চুক্তি কার্যকরের পর উভয় পক্ষ শান্তি বজায় রাখার ব্যাপারে অঙ্গীকার করেছে। লেবাননের সীমান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার এ প্রচেষ্টা কতটুকু সফল হয় তা আগামী দিনগুলোতে পরিষ্কার হবে। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হওয়ার পর পৃথক পৃথক বিবৃতিতে একে স্বাগত জানায় ইসরায়েলের মিত্রদেশ দুটি। খবর আল জাজিরার। লেবাননের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দেশটির পার্লামেন্ট যুদ্ধবিরতি বিষয়ক চুক্তিও অনুমোদন করেছে। বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েলি টিভি নেটওয়ার্ক চ্যানেল 12 এর বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। এ চুক্তির মধ্য দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের 1 বছরেরও বেশি সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। এই সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে সুসংবাদ বলে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটা বুধবার ভোর 4টা থেকে কার্যকর হয়েছে। তিনি আরো বলেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করেছে। এখন এই চুক্তির উদ্দেশ্য শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করা। বাইডেন বলেন, আগামী 60 দিনের মধ্যে লেবানিজ সেনাবাহিনী তাদের নিজস্ব অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। তিনি আরো বলেন, চুক্তিটি ভঙ্গ হলে ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার চর্চা করবে। এবার দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্ব অঞ্চলে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। গত 1 মাসে তারা বড় ধরনের এলাকা দখল করেছে। বিশ্লেষকরা বলছেন, 2022 সালে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার ইউক্রেনের দিকে সবচেয়ে দ্রুত অগ্রগতি। খবর রয়টার্সের। ওপেন সোর্স মানচিত্র অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের 18% এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে পুরো ক্রিমিয়া, দনবাসের 80%, লুহানস্ক ও দনেৎস্ক এবং জাপোরিজিয়া ও খেরসনে 70% অন্তর্ভুক্ত। এছাড়া খার্কিভের 3% এলাকাও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। রুশ বাহিনী গত এক সপ্তাহে 235 বর্গ কিলোমিটার দখল করেছে। নভেম্বরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে 600 বর্গ কিলোমিটার এলাকা। এজেন্ট স্টবো এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া দখলকৃত এলাকার জন্য সাপ্তাহিক ও মাসিক রেকর্ড গড়ছে। রাশিয়া জুলাই থেকে পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে থাকে। একই সময় ইউক্রেন পশ্চিমাঞ্চলীয় তুরস্কের একটি ছোট অংশ দখল করে। এরপর রাশিয়ার অগ্রগতি দ্রুত বাড়তে থাকে। দনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী পোক্রোভস্ক শহরের দিকে অগ্রসর হয়েছে। তারা কুরাখোভ শহরেও প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ধীরে ধীরে এলাকাগুলো ঘেরাও করছে, এরপর আর্টিলারি ও গ্লাইড বোমা দিয়ে আক্রমণ চালাচ্ছে।
এদিকে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির পর বৈরুত জুড়ে গোলাগুলির শব্দ। দীর্ঘ 14 মাসের সংঘাতের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুত জুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। যদিও এই গোলাগুলি কি কারণে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। খবর রয়টার্সের। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উভয় পক্ষ যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় একটি চুক্তি মেনে নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বৈরুত জুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এই গোলাগুলি যুদ্ধবিরতি উদযাপনের জন্য করা হয়েছে কিনা তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কেননা ইসরায়েলি সেনাবাহিনী কোনো এলাকা খালি করার নির্দেশ দিলে বাসিন্দাদের সতর্ক করার জন্য গুলি করা হয়ে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে যুদ্ধবিরতির পর ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের দিকে স্রোতের মতো গাড়ি যেতে দেখা গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করে হিজবুল্লাহ ও লেবানন সরকার। রোববার প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানায় ইসরায়েল। এদিন রাতে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর সম্মতি জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।